ক্লাস 12 এ ওয়েব অপটিক্স এর যে দ্বিতীয় দিনের ক্লাস। তো তোমরা আশা করি প্রথম ভিডিওটা দেখে নিয়েছো, যেখানে হাইগেনের প্রিন্সিপাল এবং তার সাহায্যে প্রতিফলন আর প্রতিসরণ সূত্রের ব্যাখ্যা সেগুলো বুঝিয়েছিলাম এবং তরঙ্গমুখের ধারণা দিয়েছিলাম। তো আজকে আমাদের যেটা আলোচনার বিষয়, এই অধ্যায়ের প্রধান বিষয় হচ্ছে ইন্টারফারেন্স বা ব্যতিচার। তো প্রথম আমরা শিখে নেব ব্যতিচার কি, ব্যতিচার কত রকম ভাবে পাওয়া যেতে পারে সেটা দেখে নেব। দেখে নিয়ে আমাদের এই চ্যাপ্টারের প্রধান আছে ইয়ং এর দ্বিরেখচিত্র পরীক্ষা বা ইয়ংস ডবল স্লিট এক্সপেরিমেন্ট। তো প্রথম হচ্ছে ইন্টারফারেন্স বা ব্যতিচার কি। ব্যতিচার হলো যখন ধরো দুটো আলোক তরঙ্গ একই কম্পাঙ্কযুক্ত, কিন্তু তাদের মধ্যে একটা নির্দিষ্ট দশা পার্থক্য বর্তমান বা তাদের মধ্যে একটা নির্দিষ্ট ফেজ রিলেশনশিপ আছে, দশা সম্পর্ক বর্তমান। এরকম দুটো আলোক তরঙ্গ বা চল তরঙ্গ যখন মাধ্যমের ভিতর দিয়ে অগ্রসর হয় এবং কোনো বিন্দুতে উপরিপাতিত হয়, তার মানে এখানে হচ্ছে সুপারপজিশন প্রিন্সিপাল কাজে লাগবে বা তরঙ্গের উপরিপাতন, যেটা তোমরা ক্লাস 11-এ পড়েছিলে। তো সেই নীতির উপর ভিত্তি করে যে লব্ধি তরঙ্গের সৃষ্টি হয়, সেই লব্ধি তরঙ্গের বিস্তার তথা আলোর ক্ষেত্রে তীব্রতা বিভিন্ন বিন্দুতে দেখা যায় তার তীব্রতা সর্বোচ্চ। সেই বিন্দুগুলোকে বলা হয়, সেখানে বলা হয় গঠনমূলক ব্যতিচার ঘটেছে বা কনস্ট্রাকটিভ ইন্টারফারেন্স। এবং কোনো কোনো জায়গায় দেখা যায় যেখানে তীব্রতাটা কম হয় বা অন্ধকার বিন্দু বলা হয়। অন্ধকার হতেও পারে, নাও হতে পারে, সেটা লব্ধি তরঙ্গর তীব্রতা সর্বোচ্চ হবে না সর্বনিম্ন 0 হবে কি হবে না, সর্বোচ্চ তো ম্যাক্সিমাম হলো একটা, সর্বনিম্ন 0 হবে কি হবে না সেটা নির্ভর করছে বিস্তারের উপর, যে দুটো আলোক তরঙ্গকে আমরা পাঠাচ্ছি। তো তার উপর ভিত্তি করে আমরা দুটো তরঙ্গের উপরিপাতনে যে লব্ধি তরঙ্গ পাই তার তীব্রতার পর্যায়ক্রমিক হ্রাস বৃদ্ধি, কোথাও বেশি এবং কোথাও কম। এই যে ঘটনা বিভিন্ন স্থানে পর্দার উপর যখন আমরা ব্যতিচার গঠন দেখবো, যেটাকে বলা হচ্ছে ইন্টারফারেন্স ফ্রিঞ্জ বা ব্যতিচার ঝালর, তার কোনো কোনো বিন্দুতে তীব্রতা সর্বোচ্চ হবে এবং কোনো কোনো বিন্দুতে সর্বনিম্ন হবে। তো এই যে তীব্রতার হ্রাস বৃদ্ধি হওয়ার ঘটনা, পর্যায়ক্রমিক হ্রাস বৃদ্ধি কার উপর ভিত্তি করে, দশা পার্থক্যের উপর ভিত্তি করে, মানে তাদের মধ্যে একটা নির্দিষ্ট ফেজ রিলেশনশিপ আছে বা দশা সম্পর্ক আছে, এই ঘটনাকেই বলা হচ্ছে ব্যতিচার। তার মানে হচ্ছে লব্ধি তরঙ্গের তীব্রতার পর্যায়ক্রমিক হ্রাস বৃদ্ধি, এই যে ঘটনা, এটাকেই বলছি ব্যতিচার। তো তাহলে ডেফিনেশনটা কি হলো, সমকম্পাঙ্কযুক্ত দুটি আলোক তরঙ্গ নির্দিষ্ট মাধ্যমে অগ্রসর হয়ে মাধ্যমের কোন স্থানে উপরিপাতিত হলে, সুপারপজিশন হলে, যে লব্ধি তরঙ্গের সৃষ্টি হয় তার পর্যায়ক্রমিক ভাবে তীব্রতা হ্রাস ও বৃদ্ধি হওয়ার ঘটনাকে ব্যতিচার বলা হয়। আর মনে রাখতে হবে, যে দুটি আলোক তরঙ্গের মধ্যে সুপারপজিশন হচ্ছে, যে দুটি
আলোক তরঙ্গের মধ্যে উপরিপাতন ঘটে তাদের একটি নির্দিষ্ট দশা সম্পর্ক ফেজ রিলেশনশিপ বর্তমান। নির্দিষ্ট পর্দার উপর নির্দিষ্ট বিন্দু সাপেক্ষে এই দশা পার্থক্যটা নির্দিষ্ট হয়। পর্দার উপর অবস্থিত, এই কথাটা খুবই গুরুত্বপূর্ণ, কোন নির্দিষ্ট বিন্দুর সাপেক্ষে দশা পার্থক্য নির্দিষ্ট হয়। তার মানে পর্দার উপর বিভিন্ন বিন্দুতে দশা পার্থক্য বিভিন্ন হয় এবং প্রত্যেকটা বিন্দুতে নির্দিষ্ট হয়। যেমন ধরো দুটো সোর্স আছে, সোর্স 1, এখান থেকে একটা তরঙ্গ নির্গত হচ্ছে, এখানে ধরো পর্দা আছে, একদম যদি একদম মিডিল পয়েন্টটা মনে করি, একটা কথা মনে রাখতে হবে, দশা পার্থক্য মানে হচ্ছে ডেল্টা ফাই। দশা পার্থক্য সমান কি 2π/λ ইনটু পথ পার্থক্য। এই রিলেশনটা আমাদের খেয়াল রাখতে হবে। দশা পার্থক্য সমান 2π/λ ইনটু পথ পার্থক্য। তাহলে দেখো এখান থেকে যে ওয়েভটা প্রপাগেট করছে, ঠিক মিডল পয়েন্টের কথা ভাবি, মধ্যবিন্দু সেন্টার, আবার এখান দিয়ে যেটা যাচ্ছে সেন্টার বরাবর, এদের ক্ষেত্রে কিন্তু ডেল্টা ফাইটা দশা পার্থক্যটা এই দুটো বিন্দুতে 0, কারণ দুটোর একই দূরত্ব অতিক্রম করেছে, কারণ পথ পার্থক্য 0। আবার যদি ওপরে একটা বিন্দু নিই পি পয়েন্ট, এই পয়েন্টের রেসপেক্টে এই ওয়েভটা প্রপাগেট করছে এতটা, আর এখান থেকে যেটা যাচ্ছে সেটা কিন্তু প্রপাগেট করছে, তার মানে সে কিন্তু একটু এগিয়ে আছে। মানে এটার ক্ষেত্রে স্টুডেন্টের ক্ষেত্রে পথটা বেশি, তাহলে এর ক্ষেত্রে দশা পার্থক্য থাকবে, এর দশাটা বেশি হবে, কম হবে, কারণ এর ক্ষেত্রে পথ পার্থক্যটা দূরত্বটা বেশি অতিক্রম করছে, তার মানে তাদের মধ্যে একটা পথ পার্থক্য আছে। এই জিনিসটাকে এরকম করে ভাবি, জিনিসটাকে আরেকবার দেখাই। ধরো এখানে দুটো সোর্স S1 S2, S1 S2 খুব কাছে থাকবে, এটা মিডল পয়েন্ট, এখানে একটা পয়েন্ট নিয়েছি, তাহলে এই পয়েন্টের রেসপেক্টে এটা প্রপাগেট করেছে এতটা আর এটা প্রপাগেট করেছে এতটা। তো এখান থেকে যদি লম্ব টেনে নিই, তাহলে এইটা হচ্ছে তাদের মধ্যে পথ পার্থক্য। ওদের মধ্যে পথ পার্থক্যটা হচ্ছে ওইটা যেটা ডেল্টা দিয়ে লিখেছি, সেটা হচ্ছে ওদের মধ্যে পথ পার্থক্য। ওকে, তো ডেল্টাটাই হচ্ছে তার মানে হচ্ছে দশা পার্থক্য। যদি ফাই লিখি তাহলে ফাই সমান 2π/λ ইনটু ডেল্টা। ডেল্টা হলো পথ পার্থক্য আর ফাই হলো দশা পার্থক্য। এটা খুব গুরুত্বপূর্ণ। তাহলে এই দশা পার্থক্য বা পথ পার্থক্যের জন্যই কিন্তু বিভিন্ন বিন্দুতে কোথাও উজ্জ্বল বিন্দু তৈরি হচ্ছে, কোথাও অন্ধকার বিন্দু তৈরি হচ্ছে, মানে কোথাও কনস্ট্রাকটিভ ইন্টারফারেন্স তৈরি হচ্ছে, আবার কোথাও ডিস্ট্রাকটিভ। তো অন্ধকারটা পুরোপুরি অন্ধকার হবে কি হবে না সেটা নির্ভর করছে, যদি যে দুটো তরঙ্গ পাঠাচ্ছি তাদের যদি বিস্তার সমান হয়, তাহলে লব্ধি যেটা অন্ধকার বিন্দুটা পিওরলি ডার্ক হবে, আর যদি দুটো লব্ধি বিস্তার সমান না হয় সেক্ষেত্রে পিওরলি ডার্ক হবে না, ইন্টেন্সিটি বা তীব্রতা একটু কম হবে। কেন হবে শুধু কথায় নয়, গাণিতিকভাবে সেই বিশ্লেষণটা এবার আমরা করব। আচ্ছা, তো এবার আমরা ধরে নিই, চলে আসি, খুব ভালো করে বুঝবে গাণিতিক বিশ্লেষণ। আচ্ছা, ব্যতিচারের ক্ষেত্রে এই যে দুটো সোর্স সৃষ্টি করার দুটো প্রসেস আছে। ব্যতিচারের ক্ষেত্রে ইন্টারফারেন্সের ক্ষেত্রে যে সোর্স নিচ্ছি S1 S2, সেগুলো তৈরি করার জন্য
দুটো উপায়। এই সোর্সটাকে বলা হয় কোহেরেন্ট সোর্স বা সুসংগত উৎস। মনে রাখতে হবে ব্যতিচার প্রক্রিয়ার যে উৎস তাকে বলা হয় কোহেরেন্ট সোর্স বা সুসংগত উৎস। সুসংগত উৎস মানে কি? দুটো একই ওয়েব ফ্রন্ট থেকে হতে পারে, বা একটা সোর্সকেই আমরা দুটো সোর্সে কনভার্ট করে নিতে পারি। তো যেটার ক্ষেত্রে একই ওয়েব ফ্রন্ট থেকে আসবে সেটাকে বলা হচ্ছে ডিভিশন অফ ওয়েব ফ্রন্ট বা তরঙ্গমুখের বিভাজন দ্বারা তৈরি করা যেতে পারে। সুসংগত উৎস হতে গেলে কি হতে পারে? কম্পাঙ্ক বা তরঙ্গ দৈর্ঘ্য সমান হতে হবে। 2 নম্বর বিস্তার সমান বা প্রায় সমান হতে হবে, পুরো সমান না হলেও চলে। আর 3 নম্বর এই দুটো উৎস থেকে যে দুটো তরঙ্গ আছে তাদের মধ্যে যে দশা পার্থক্য সেটা নির্দিষ্ট বিন্দুর সাপেক্ষে নির্দিষ্ট হবে। মানে একটা যদি দশার পরিবর্তন হয় তাহলে নির্দিষ্ট বিন্দুর সাপেক্ষে, যেমন সি বিন্দুর সাপেক্ষে দশা পার্থক্য সবসময় 0, পি বিন্দুর সাপেক্ষে একটা নির্দিষ্ট, যেখানেই নিই প্রত্যেকটা ক্ষেত্রে দশা পার্থক্যটা কিন্তু এই পজিশনের সাথে চেঞ্জ হচ্ছে। নির্দিষ্ট বিন্দুর সাপেক্ষে দশা পার্থক্য নির্দিষ্ট, মানে একটা তরঙ্গের যদি দশা পরিবর্তন হয় তাহলে দ্বিতীয়টারও পরিবর্তন এমন ভাবে হবে যাতে করে তাদের মধ্যে দশার পার্থক্যটা ধ্রুবক থাকে। একটার দশা পরিবর্তন হলে দ্বিতীয়টারও দশা কিভাবে চেঞ্জ হবে সেটা আমরা দেখব। তো ধরো এই হচ্ছে সুসংগত উৎস। সুসংগত উৎস তৈরি করতে গেলে কিভাবে করা যায়? পদ্ধতি দুটো। 1 নম্বর তরঙ্গ মুখের বিভাজন। একটা তরঙ্গ মুখের উপরে দুটো বিন্দুকে গৌণ উৎসকে S1 S2 ধরে নেওয়া হলো, কারণ আমরা জানি তরঙ্গ মুখের অবস্থিত প্রতিটি বিন্দু সমদশা সম্পন্ন হয়। এখান থেকে এরা সমদশা আছে। এবার যদি এখান থেকে যে ওয়েভগুলো প্রোপাগেট করছে তাদের মধ্যে নির্দিষ্ট বিন্দুতে দশা পার্থক্য নির্দিষ্টই হবে, এবং সেটা একটা যদি দশা পাল্টায় তাহলে দ্বিতীয়টা অটোমেটিক্যালি পাল্টে যাবে, কারণ একটাই তরঙ্গ মুখ থেকে যদি নিই। এটাই আমাদের করতে হবে। এইভাবে যে প্রক্রিয়ায় তরঙ্গমুখকে বিভাজনের দ্বারা সুসংগত উৎস তৈরি করা হয় সেরকম একটা পরীক্ষা হলো ইয়ং এর দ্বিরেখচিত্র পরীক্ষা। ইয়ংস ডবল স্লিট এক্সপেরিমেন্টে তরঙ্গমুখের বিভাজন দ্বারা কি করা হয়? আমাদের সুসংগত উৎস তৈরি করা হয়। তাহলে এখানে ফার্স্ট প্রসেসটা হলো তরঙ্গমুখের বিভাজন। কোন পরীক্ষায় করা হয়? ইয়ংস ডবল স্লিট এক্সপেরিমেন্ট। ইয়ংস ডবল স্লিট এক্সপেরিমেন্ট, OIDAC, মানে ইয়ং এর দ্বিরেখচিত্র পরীক্ষায়। তাহলে সুসংগত উৎস দুটো কিভাবে তৈরি করা হবে? তরঙ্গমুখের বিভাজন বা ডিভিশন অফ ওয়েভ ফ্রন্টের সাহায্যে। আর একটা হলো বিস্তার বিভাজন, এটা আমাদের সিলেবাসে নেই। বিস্তার বিভাজন দ্বারা এটা হচ্ছে নিউটনস রিং। এক্সপেরিমেন্ট এর সাহায্যে বিস্তার বিভাজন দ্বারা নিউটনস রিং এক্সপেরিমেন্টে দুটো সুসংগত উৎসকে তৈরি করা হয়। তো যাই হোক, এরকম অনেক পরীক্ষা আছে। লয়েড মিরর এক্সপেরিমেন্ট, ফ্রেনেল বাইপ্রিজম। তো এইগুলো প্রত্যেকটা ইন্টারভ্যাল আমাদের শুধুমাত্র ইয়ংস ডবল স্লিট এক্সপেরিমেন্ট করতে হবে। তো এবার আমরা ইয়ংস ডবল স্লিট এক্সপেরিমেন্ট করার আগে চল আমার ব্যতিচারের গাণিতিক বিশ্লেষণ করব। খুব গুরুত্বপূর্ণ, ভালো করে বুঝবেন। ব্যতিচারের গাণিতিক বিশ্লেষণ খুব ভালো করে বুঝতে হবে, খুব গুরুত্বপূর্ণ জায়গা।
আমরা যে কথাগুলো বলেছি, প্রাবল্য কোথাও কোথাও ম্যাক্সিমাম হবে, কোথাও কোথাও মিনিমাম হবে, এবং প্রাবল্য ম্যাক্সিমাম মিনিমামটা পুরোপুরি নির্ভর করবে ফেজ ডিফারেন্স বা পাথ ডিফারেন্সের উপর। মানে সুসংগত উৎস না হলে কিন্তু চলবে না। তাহলে তাদের কি হতে হবে, কম্পাঙ্কটা সমান হবে। কম্পাঙ্ক এবং তরঙ্গ দৈর্ঘ্যগুলো সোর্স থেকে যে দুটো প্রপাগেট করে আসছে তরঙ্গগুলো, আর তাদের বিস্তার সমান হতেও পারে বা নাও হতে পারে। 3 নম্বর, তাদের মধ্যে দশা পার্থক্যটা পর্দার নির্দিষ্ট বিন্দুর সাপেক্ষে নির্দিষ্ট হবে। এবার বুঝি, তো দুটো তরঙ্গ ধরলাম, যে দুটি আলোক তরঙ্গ আমার উপরিপাতন হবে বা সুপারপজিশন হবে, তাদের সমীকরণগুলো একটা ধরলাম y = a sin ωt - kx, চলো তরঙ্গের সমীকরণ। আর একটা আলোক তরঙ্গ ধরে y2 সেটা বললাম a, একটা বললাম b sin ωt - kx + phi, নির্দিষ্ট বিন্দু সাপেক্ষে দশা পার্থক্য তাহলে হলো phi, phiটা হলো দশা পার্থক্য। এবার এর দশাটা কত, ωt - kx, এটা চেঞ্জ হলে এটাও চেঞ্জ হবে, এমন করে হবে যাতে করে দশা পার্থক্যটা সর্বদা phi থেকে যায় নির্দিষ্ট বিন্দুর সাপেক্ষে, কারণ x আছে। তো এবার আমরা সুপারপজিশন করব। সুতরাং এই দুটো হচ্ছে যে দুটি আলোক তরঙ্গ উপরিপাতিত হবে তাদের সমীকরণ। আমরা ধরে নিলাম একটা এটা একটা এটা, এদের বিস্তার একটু আলাদা ধরেছি, a আর b ধরেছি। কম্পাঙ্কটা সমান, ওমেগাটা সমান, কেটা সমান মানে ল্যামডা সমান, মানে ওমেগা মানে হচ্ছে 2πn আর কে হচ্ছে 2π/λ। এগুলো তোমরা ক্লাস 11 শিখেছ। ওকে, তো যাই হোক, এই দুটোর সুপারপজিশন হলে লব্ধি তরঙ্গটা কি হয়, তাহলে উপরিপাতনের নীতি অনুসারে লব্ধি তরঙ্গের সমীকরণ y সমান লব্ধির যে সরণ হবে, তাহলে কত হবে y1 প্লাস y2, y1 প্লাস y2, এই দুটো ভ্যালু আমরা এখানে বসিয়ে দেবো। তাহলে yটা কত আসছে, a sin ωt - kx প্লাস b sin ωt - kx প্লাস phi। এবার এইটাকে ধরছি আমরা একটা, মানে এইটা একটা এটা একটা, মানে sin a প্লাস b সূত্রে আমরা এটাকে ছড়িয়ে দেবো। তাহলে এটা হচ্ছে a sin ωt - kx প্লাস b ব্র্যাকেটে sin ωt - kx cos theta cos phi প্লাস cos ωt - kx sin phi। ওকে, এভাবে আমরা সেকেন্ড পার্টটাকে ভেঙে নিলাম। তো এবার তাহলে এই ভেঙে নেওয়ার পর আমরা দেখো এখানে a sin ωt - kx যেটা কমন আছে, কমন নিয়ে তাহলে সাজালে তাহলে y চলে আসছে sin ωt - kx ব্র্যাকেটে a প্লাস b cos phi প্লাস b cos ωt - kx sin phi। ওকে, এটাকে আমরা ভেঙে কমন নিয়ে নিলাম এবং ওটাকে আলাদা করে নিলাম। তো এবার আমরা এখানে একটু গাণিতিক বিশ্লেষণটাকে মুছে দিই। কন্টিনিউ করবো এবার বিষয়টাকে। তাহলে y যেটা পেলাম, লব্ধির সমীকরণ ধরে নিচ্ছি। এবার দেখো আমরা এটাকে লিখছি
অতএব আর sin ওমেগা টি মাইনাস কে এক্স cos থিটা প্লাস আর আটটা কমন নিয়ে নিয়েছি cos ওমেগা টি মাইনাস কে এক্স sin থিটা। কি হলো, আমরা এখানে ধরে নিলাম sin অফ a প্লাস b এই ফর্মে নিয়ে আসবো বলে কি করলাম, এখানে ধরি a প্লাস b cos phi সমান ধরেছি r cos থিটা আর b sin phi এটা ধরেছি r sin থিটা, এই দুটো ধরে নিয়েছি। আরটা হলো লব্ধির বিস্তার, তাহলে এটা চলে আসছে r sin ওমেগা টি মাইনাস কে এক্স প্লাস থিটা, তাহলে এটা লব্ধির সমীকরণ পেলাম। সুতরাং আরটা হলো লব্ধির বিস্তার আর থিটাটা হচ্ছে প্রারম্ভিক দশা, যেটা লব্ধির দশা যেটা হলো। তাহলে আর এর মানটা কত আসছে, আমরা যদি এই দুটো সমীকরণকে স্কয়ার করে যোগ করে দিই তাহলে r স্কয়ার আসছে, তাহলে r স্কয়ার সমান আসছে এই দুদিকে স্কয়ার করে যোগ করছি তাহলে a প্লাস b cos phi হোল স্কয়ার প্লাস b sin phi হোল স্কয়ার, তাহলে এটা চলে আসছে কত a স্কয়ার প্লাস b স্কয়ার 2ab cos phi, একদম ভেক্টরের সূত্র। লব্ধির বিস্তার হয়ে গেল এটা, তাহলে লব্ধির বিস্তার কত, তাহলে দুটো আলোক তরঙ্গ যাদের বিস্তার a আর b আর যাদের মধ্যে দশা পার্থক্য phi, তাহলে কি হলো দুটো আলোক তরঙ্গ যাদের মধ্যে দশা পার্থক্য phi আর বিস্তার ab, তার লব্ধির বিস্তার কত হবে √a স্কয়ার প্লাস b স্কয়ার 2ab cos phi। কেন হলো এটা, কারণ এটা হচ্ছে কারণ সরণ তো ভেক্টর রাশি, তাহলে সরণের যেটা মান হবে সেটা নিশ্চয়ই ভেক্টরের রুল অনুসারে আসবে। এবং থিটা বার করতে গেলে আমরা এখান থেকে থিটাটাও বার করব, তাহলে tan থিটা কত আসছে, এটাকে এটা দিয়ে ভাগ করলে tan থিটা আরটা কেটে গেল সমান b sin phi বাই a প্লাস b, একদম ভেক্টরের যে লব্ধির অভিমুখ বার করার যে সূত্র সেটা পেয়ে গেল। তাহলে লব্ধির বিস্তার আর লব্ধির ক্ষেত্রে অভিমুখ বা কোণ যেটা সেটা বার করতে গেলে দশা কোণ বার করতে গেলে ওটা পেয়ে যাবে। তো লব্ধির বিস্তার পেয়েছি, এবার দেখো এবার মনে রাখতে হবে আলোর তীব্রতা প্রপোর্শনাল টু বিস্তারের বর্গ, তীব্রতা বিস্তারের বর্গের সমানুপাতিক। তো যে দুটো সোর্স ইউজ করেছি, প্রথমটার বিস্তার a, দ্বিতীয়টার b, তাহলে অতএব তীব্রতাকে i দিয়ে লেখা হয়, তাহলে সমান কনস্ট্যান্ট ইনটু অ্যামপ্লিটিউড স্কয়ার। তাহলে অতএব উৎস দুটির তীব্রতা যথাক্রমে i1 তাহলে হলো k, প্রথমটার বিস্তার a তাহলে a স্কয়ার, আর দ্বিতীয় তীব্রতা হলো i2 k b স্কয়ার। তাহলে লব্ধির তীব্রতার এবং লব্ধির তীব্রতা এখানে লিখা আছে, লব্ধির তীব্রতা কত চলে এলো i যদি বলি তাহলে i k r স্কয়ার। লব্ধির তীব্রতাকে যদি i বলি তাহলে সেটা k r স্কয়ার, তাহলে এটাকে r স্কয়ার, এটা r স্কয়ার মানে এটা পাচ্ছি, যদি রুটটা লিখলাম এটা r স্কয়ারই লেখা থাকে। লব্ধির বিস্তার তোমরা বুঝে গেছো কি, তাহলে এটা যদি k দিয়ে মাল্টিপ্লাই করে দুই সাইডে তাহলে প্রথমটা আসছে কত k r স্কয়ার, মানে অতএব i সমান i1 প্লাস i2 প্লাস 2 ইনটু রুট i1 i2। দেখো
এখানে কে দিয়ে গুণ করলে দুদিকে কে আর স্কয়ার, কে এ স্কয়ার মানে i1, কে বি স্কয়ার মানে i2, কে এবি, কে এবি। তাহলে এটাকে যদি রুট করি তাহলে রুট i1 হচ্ছে রুট কে আর এটা হচ্ছে রুট কে বি, দুটো গুণ করলে তাহলে হবে রুট i1 i2, মানে কে বিটা হচ্ছে রুট i1 i2 সমান ইনটু cos থিটা, cos ফাই। তাহলে দুটো সোর্স, এটা খুব ইম্পর্টেন্ট, পরীক্ষায় খুব সূত্র দিয়ে অঙ্কটা আসে। তাহলে দুটো উৎস যাদের তীব্রতা i1 i2 এবং দশা পার্থক্য ফাই, তার লব্ধি তীব্রতার সূত্র কি হবে i1 প্লাস i2 প্লাস 2 রুট ওভার i1 i2 cos ফাই। এটা ইম্পর্টেন্ট সূত্র, খেয়াল রাখবেন, মোস্ট ইম্পর্টেন্ট। তাহলে i ম্যাক্সিমাম যদি বলি, সর্বোচ্চ তীব্রতা, সর্বোচ্চ তীব্রতা, সর্বোচ্চ তীব্রতা মানে cos ফাইটা 1 মানে 0, মানে cos ফাইটা যখন যখন 1 হবে সেখানে তীব্রতাটা ম্যাক্সিমাম হবে, সেটা কনস্ট্রাকটিভ ইন্টারফারেন্স। তাহলে সর্বোচ্চ তীব্রতা কত হচ্ছে, এটা যদি 0 হয় মানে এটা 1 হয়ে যায়, সর্বোচ্চ তীব্রতা কত, যখন cos ফাইটা হচ্ছে 1, এই সূত্র অনুসারে তার মানে এটা আসছে রুট i1 প্লাস রুট i2 হোল স্কয়ার। বুঝতেই পারছি এটা 1 হয়ে গেলে cos ফাইটা যখন যখন 1 হবে, শুধু 0 নয়, 0 হতে পারে, 2 পাই হতে পারে, 4 পাই হতে পারে, হ্যাঁ, মানে 2 পাই n, এই সূত্রটা আসবে। তাহলে সেটা ফাই হবে, তাহলে cos ফাইটা 1, তাহলে যখন যখন cos এর ভ্যালুগুলো 1 হবে, আমরা জানি cos এর ভ্যালু কখনো 1 হয় মানে 0 হতে পারে, cos 0 তে 1 হয়, cos 2 পাইতে 1 হয়, 4 পাইতে 1 হয় সেখানে। তার মানে ফাই চলে আসছে 2 পাই n, এর মান শুধু 0 1 2 n। তাহলে ফাই যখন 2 পাই n হবে সেখানে হবে কনস্ট্রাকটিভ ইন্টারফারেন্স, বা এটাই হচ্ছে গঠনমূলক ব্যতিচার। এটা আমি আবার আসবো অন্যভাবে। তাহলে গঠনমূলক ব্যতিচারের ক্ষেত্রে তীব্রতা সর্বোচ্চ হবে এবং সেখান থেকে আমরা পেলাম কি হবে, i ম্যাক্সটা কত। সিমিলারলি যদি আমরা এবার সর্বনিম্ন তীব্রতা দেখি, সর্বনিম্ন তীব্রতা মানে cos ফাইটা হচ্ছে -1, cos ফাই এর সর্বনিম্ন ভ্যালু হচ্ছে -1, তাহলে i মিনটা হচ্ছে রুট i1, এটা যদি -1 হয় তাহলে এটা -2 হবে, মানে a - b হোল স্কয়ার, i1 মাইনাস রুট i2 হোল স্কয়ার। তাহলে i max i min পেলাম, তার মানে cos ফাই যদি -1 হয় তাহলে ফাই প্লাস হচ্ছে n পাই, n পাই, তো মানে পাইটা হতে পারে, মানে অ্যাকচুয়ালি যেগুলো হচ্ছে আমাদের কততে হয়, cos 180 তে হয়, মানে হচ্ছে যখন যখন আমাদের n এর মানটা যদি আমরা বলি অড নাম্বার দিয়ে বলা যেতে পারে, n পাই না, অ্যাকচুয়ালি হচ্ছে এটা 2n পাই, তো তাহলে এটা হচ্ছে 2n প্লাস 1, 2n প্লাস 1 না 2n মাইনাস 1, n এর মান যদি 0 না, এখানে n এর মানটা শুরু হবে 1 থেকে, কারণ সেন্টার যেটা হবে সেটা কিন্তু n = 0 ফার্স্ট অর্ডার। তাহলে n এর মান যদি বসাই তাহলে n এর মান বসালে পাই আসছে, 2 বসালে আসছে 3 পাই, 5 পাই, অড মাল্টিপল অফ পাই, সেই ক্ষেত্রে এটা হচ্ছে ধ্বংসাত্মক ব্যতিচার বা ডিস্ট্রাকটিভ ইন্টারফারেন্স। তাহলে এগুলোতে মিনিমাম হবে, তার মানে আমাদের একটা গুরুত্বপূর্ণ সূত্র পেয়ে গেলাম। সুতরাং সূত্রগুলো যেগুলো বক্স করে দেবো অঙ্কের জন্য খুব গুরুত্বপূর্ণ। n
n এর মান কিন্তু 0 থেকে নয়, ভাঙনমূলকের ক্ষেত্রে ধ্বংসাত্মকের ডিস্ট্রাকটিভের ক্ষেত্রে n এর মান 1 থেকে, আর গঠনমূলক হচ্ছে 0 থেকে। ওকে, তাহলে সুতরাং বলতে পারি I max বাই I min সর্বোচ্চ তীব্রতা বাই সর্বনিম্ন তীব্রতা সমান, তাহলে কত হলো √I1 প্লাস √I2 বাই √I1 মাইনাস √I2 হোল স্কয়ার। বা এবার দেখো I প্রপোর্শনাল টু a স্কয়ার, তাহলে এটাকে লিখতে পারি a প্লাস b বাই a মাইনাস b হোল স্কয়ার। তার মানে দেখো যখন a আর b সমান হবে বা দুটো উৎসের তীব্রতা সমান হবে, মিনিমামটা 0 হবে। ডার্ক, পিওরলি ডার্ক কখন হবে? যখন উৎস দুটোর তীব্রতার, উৎস দুটোর যে তরঙ্গ তাদের বিস্তারটা সমান হবে। বিস্তার সমান হলে ab সমান বা I1 I2 সমান, তার মানে ওটা 0 আসতে পারে, তাছাড়া আসবে না। এটা খুব গুরুত্বপূর্ণ সূত্র, আমাদের অঙ্কে খুব কাজে লাগে, মোস্ট ইম্পর্টেন্ট ফর্মুলা। এবার যদি উৎস দুটির বিস্তার ও তীব্রতা সমান হয়, ধরি বিস্তার ধরলাম a আর তীব্রতা বললাম I0, তাহলে সেক্ষেত্রে লব্ধি তরঙ্গের বিস্তার r সমান, তাহলে কত হবে? আমাদের সূত্র ছিল কি a স্কয়ার প্লাস b স্কয়ার 2ab cos phi, তাহলে আমাদের এটা কত চলে আসছে? সেক্ষেত্রে লব্ধি তরঙ্গের বিস্তার কত চলে আসছে আমাদের? r সমান r স্কয়ার সমান, তাহলে কত হবে? a স্কয়ার প্লাস a স্কয়ার প্লাস 2 ইনটু a cos phi, তাহলে কত আসছে? 2a স্কয়ার কমন নিলে 1 প্লাস cos phi, that is 4a স্কয়ার cos স্কয়ার phi by 2, then r চলে এলো 2a cos phi by 2। লব্ধির বিস্তার এটা হলো, অর্থাৎ তীব্রতা হবে তাহলে তীব্রতাটা তাহলে আমাদের কত হবে? যদি I into kr স্কয়ার, তাহলে 4a স্কয়ার k cos স্কয়ার phi by 2, বা I সমান 4, এটা I0 ধরেছি, এটা I ধরলাম, I1 ধরলাম, দুটোই I1, তাহলে 4I1 cos স্কয়ার phi by 2, বা এটাকে আমি ছোট করে লিখে দিচ্ছি, বা I সমান I0 cos স্কয়ার phi by 2। তাহলে লব্ধির সর্বোচ্চ তীব্রতা হলো I0 ধরেছি, তাহলে লব্ধির তীব্রতার সমীকরণটা কত হলো? I সমান I0 cos স্কয়ার phi by 2, এটা হচ্ছে লব্ধির তীব্রতা। এটা লব্ধির বিস্তার, এটা লব্ধির তীব্রতা। ঠিক আছে, তাহলে এই হচ্ছে আমাদের লব্ধির তীব্রতা। আমরা কি করে বার করলাম সেটা আমরা দেখে ফেলছি। এবার যদি বলি এই এখান থেকে পথপার্থক্য যে ফাংশনটা শিখেছিলাম, দশাপার্থক্য ফাই, তাহলে
যদি বলি তাহলে আই পেলাম কত, সমান বিস্তারের ক্ষেত্রে আই সমান আই জিরো কস স্কোয়ার 5/2। এবার দশাপার্থক্য ফাই সমান 2π/λ ইন্টু পথ পার্থক্য ডেল্টা। এই ভ্যালুটা যদি আমরা বসিয়ে দিই তাহলে 5/2 টা কত আসছে, পাই ডেল্টা বাই ল্যামডা। তাহলে আই চলে এলো কত, দশাপার্থক্যের সাপেক্ষে আই জিরো cos স্কয়ার পাই ডেল্টা বাই ল্যামডা। দশাপার্থক্যের সাপেক্ষে এটা cos স্কয়ার 5/2 আর পথপার্থক্যের সাপেক্ষে হচ্ছে পাই ডেল্টা বাই ল্যামডা। এবার দেখি আমরা আই ডেল্টা গ্রাফ। এদিকে ইন্টেন্সিটি, এদিকে ডেল্টা। জিরো, তো এখান থেকে আমরা গ্রাফটা আঁকবো। তো আমরা এই লেখচিত্রটা আঁকার আগে আই ডেল্টা লেখচিত্র দেখে নেব কোঅর্ডিনেট গুলো কত কত হয়, ডেল্টার ভ্যালুগুলো একটু বার করে নিই, কোথায় কোথায় আইটা ম্যাক্সিমাম হবে। তো সর্বোচ্চ তীব্রতা, এটা একটা ভাবে ভাবছি, আগেটা ফাই দিয়ে দেখেছিলাম। সর্বোচ্চ তীব্রতা মানে আই ম্যাক্স, এটা 1 হবে, cos স্কয়ারটা 1, দ্যাট ইজ আই জিরো। যদি দুটো সোর্স এর ইন্টেন্সিটি সেম হয় তাহলে তার ক্ষেত্রে cos স্কয়ার পাই ডেল্টা বাই ল্যামডা ইকুয়ালস টু 1। তাহলে অতএব cos পাই ডেল্টা বাই ল্যামডা প্লাস মাইনাস 1, cos পাই ডেল্টা বাই ল্যামডা প্লাস মাইনাস 1, দ্যাট ইজ পাই ডেল্টা বাই ল্যামডা ইকুয়ালস টু n পাই। যেখানে n এর ভ্যালুটা হচ্ছে 0 1 2 দ্যাট ইজ সেন্ট্রাল ম্যাক্সিমাম, কেন্দ্রীয় উজ্জ্বল 0, সেন্টারটা 0, ফার্স্ট অর্ডার ম্যাক্সিমাম, সেকেন্ড অর্ডার ম্যাক্সিমাম, এইভাবে nth অর্ডার ম্যাক্সিমাম। তাহলে ডেল্টা গুলো কত কত পেয়ে গেলাম, তাহলে ডেল্টা সমান হচ্ছে n ল্যামডা। তাহলে গঠনমূলক ব্যতিচারের শর্ত হচ্ছে যেখানে ডেল্টাটা হবে n ল্যামডা বা এটাকে লিখতে পারি, কি লিখতে পারি, 2n ইনটু ল্যামডা বাই 2। ল্যামডা বাই 2 এর জোড় গুণিতক যে যে বিন্দুতে হবে সেখানে হচ্ছে গঠনমূলক ব্যতিচার হবে, এটা বলা হচ্ছে গঠনমূলক ব্যতিচার, কনস্ট্রাকটিভ ইন্টারফারেন্স। আবার তাহলে ডেল্টার ভ্যালুগুলো তাহলে কত কত আসছে, কোথায় কোথায় হবে, তাহলে ডেল্টার সর্বোচ্চ তীব্রতার ক্ষেত্রে ডেল্টা গুলো হবে কত, 0, এদিকেও হবে এদিকেও হবে, তার মানে যেহেতু স্কয়ার ফাংশন আছে প্লাস মাইনাস, তাহলে হচ্ছে 0 প্লাস মাইনাস ল্যামডা প্লাস মাইনাস 2 ল্যামডা প্লাস মাইনাস 3 ল্যামডা এন্ড সো অন। আর সর্বনিম্ন তীব্রতার ক্ষেত্রে সর্বনিম্ন তীব্রতা এই ক্ষেত্রে সোর্স দুটো সমান হলে আই মিন মিনিমাম, তার মানে 0, কারণ যখন cos এর ভ্যালুটা 0 হয় তার ক্ষেত্রে আসছে cos স্কয়ার পাই ডেল্টা বাই ল্যামডা ইকুয়ালস টু 0। তাহলে পাই, তাহলে cos পাই ডেল্টা বাই ল্যামডাটা 0, তার মানে পাই ডেল্টা বাই ল্যামডা ইকুয়ালস টু 2n মাইনাস 1 ইনটু পাই। একটু আগে করেছিলাম 2n মাইনাস 1 ইনটু পাই বাই 2, অ্যাকচুয়ালি পাই বাই 2। তাহলে আমাদের এখান থেকে ডেল্টা চলে এলো কত, 2n মাইনাস 1 ইনটু ল্যামডা বাই 2। n এর মান কত থেকে শুরু বলেছি, গঠন আবার ধ্বংসাত্মক ব্যতিচার বা যেখানে ডিস্ট্রাকটিভ ইন্টারফারেন্স হবে, অন্ধকার বিন্দু যেখানে যেখানে পাবো সেখানে ইন্টেন্সিটিটা 0 হবে, n এর ভ্যালু শুরু হবে 1 থেকে, n ইকুয়ালস টু 1 2 3 লাইক দিস।
এটা হচ্ছে ধ্বংসাত্মক ব্যতিচারের শর্ত। তারপরে এই অনুসারে তাহলে ভ্যালুগুলো কত কত পাচ্ছি দেখো, এর মানে এক হলে হচ্ছে λ/2, 3λ/2, 5λ/2 প্লাস মাইনাস। তাহলে আমরা এখানে ভ্যালুগুলো যদি লিখে নিই তাহলে ছবিটা কেমন হবে? এটা হচ্ছে I0। cos স্কয়ারের গ্রাফ কেমন দেখতে হয়? cos এর গ্রাফটা নেগেটিভ কোঅর্ডিনেট গুলো স্কয়ার হয়ে উপরে উঠে এসেছে। ছবিটা আসছে ক্লিয়ার? এদিকটা আমরা এটা কমপ্লিট করে দিই। তার মানে এই পার্টগুলো ডার্ক হবে। ফ্রিঞ্জ সিস্টেমে তার মানে কি কেন্দ্রটা উজ্জ্বল হবে, তারপরে অন্ধকার উজ্জ্বল অন্ধকার উজ্জ্বল অন্ধকার এইভাবে চলবে। তাহলে এই জায়গাগুলো ডার্ক হবে, অন্ধকার হবে। তার মানে যেখানে পথপার্থক্য λ/2 এর জোড় গুণিতক সেখানে হলো গঠনমূলক, আর যেখানে হলো বিজোড় গুণিতক 2n-1 মানে বিজোড় সংখ্যা। অনেক বইতে 2n+1 করে, 2n+1 দিয়ে করবে না, 2n-1 দিয়ে করবে, কারণ অন্ধকার বিন্দু 0, কেন্দ্র কখনো অন্ধকার 0 থেকে শুরু হবে না, n এর মান 1 থেকে শুরু হবে। তাহলে কোঅর্ডিনেট গুলো কত? এটা হলো λ/2, এটা হলো -λ/2। তাহলে 0 তে পেয়েছি ম্যাক্সিমাম, 0 এর পর কততে পেয়েছি প্লাস λ, মানে এটা λ, তাহলে এটা হবে -λ। এটা হচ্ছে 3λ/2, এটা হবে -3λ। এখানে n এর মানগুলো বসিয়ে বসিয়ে পেয়ে যাচ্ছি। তাহলে এটা হচ্ছে -2λ, এদিকে হচ্ছে 2λ, এটা হচ্ছে 3λ, এটা হচ্ছে 4λ, মাঝখানগুলো চলে আসবে একই ভাবে। তাহলে হলো 0, হাফ, 1, 1.5, 2 আর i মানে 5/2, 3 এর 2 হলো তাহলে 5, তারপর হবে 7, এটা হবে 9। যতটা লিখেছি সেটা দেখিয়ে দিই। তাহলে এটা হচ্ছে আমাদের 2.5 মানে হচ্ছে 5/2, এটা হচ্ছে 3λ, এটা হচ্ছে 7λ/2। ওকে, তো এইভাবে ব্যতিচার ঝালরের কোঅর্ডিনেটগুলো আমরা বার করে ফেললাম, এবং গঠনমূলক এবং ধ্বংসাত্মক ব্যতিচারের শর্তটা কিভাবে আসে সেটাও দেখে নিলাম। খুব ইম্পর্টেন্ট, তোমরা অবশ্যই ছবিটা ভালো করে, কারণ এটা হলো তাহলে কেন্দ্রীয় উজ্জ্বল, প্রথম উজ্জ্বল, দ্বিতীয় উজ্জ্বল, তৃতীয় উজ্জ্বল, এদিকে প্রথম, দ্বিতীয়, তৃতীয়, এটা হলো প্রথম অন্ধকার, 0তম অন্ধকার নেই, 0তমতে সবসময় উজ্জ্বল থাকবে আমাদের ব্যতিচারের ক্ষেত্রে, যেটা আমরা পড়বো ইয়ংস ডবল স্লিট এক্সপেরিমেন্ট। ওকে, তো এবার আমরা চলে যাব আমাদের পরবর্তী যে আলোচনা, সেটাতে হচ্ছে ইয়ং এর দ্বিরেখচিত্র পরীক্ষা। তার আগে ব্যতিচারে প্রক্রিয়ায় শক্তি সংরক্ষণ নীতিটা প্রয়োগ করা যায় কিনা, তো আমরা কি করব, সেটা একটু দেখে নিই। তো আমরা ক্যালকুলেট করব যে কোনো বিন্দুতে পর্দার যে কোনো অবস্থানে গড় তীব্রতা কত হয়। তো ব্যতিচারের শক্তি সংরক্ষণ নীতি খাটে কিনা, ব্যতিচারে শক্তি
সংরক্ষণ। ব্যতিচারের ক্ষেত্রে শক্তি সংরক্ষণ প্রক্রিয়াটা খাটে কিনা সেটা আমাদের এবার দেখে নিতে হবে। তো ব্যতিচারের শক্তি সংরক্ষণ নীতি খাটে কিনা তার আগে আমরা ক্যালকুলেট করবো। আচ্ছা, আইটা কত এসেছিল? I1 প্লাস I2 প্লাস 2 রুট ওভার I1 I2 cos 5। মনে রাখতে হবে ব্যতিচারে অবশ্যই শক্তি সংরক্ষণ নীতি খাটে। যেগুলি উজ্জ্বল বিন্দু মানে যেখানে গঠনমূলক ব্যতিচার হয়েছে সেখানে শক্তি স্থানান্তর হচ্ছে, যেখানে ধ্বংসাত্মক ব্যতিচার রয়েছে অন্ধকার বিন্দু থেকে শক্তি ওখান থেকে ওখানে ট্রান্সফার হয়ে যায়। কিন্তু আমরা যদি গড় তীব্রতা হিসাব করব অন্ধকার বিন্দু বা আলোক বিন্দু পর্দার উপর অবস্থিত যে কোনো বিন্দুতে গড় তীব্রতার মানটা দেখব ধ্রুবক আসছে, অর্থাৎ মোট শক্তির যে দুটো সোর্স তাদের যে তীব্রতা তার উপরেই শুধুমাত্র নির্ভর করবে এবং সেখানে কোনো ফাই থাকবে না, মানে গড় তীব্রতার ফাংশনটা আমাদের থাকছে না। দেখি এটা কি করে আসে। তো আমরা এটাকে অতএব পর্দার উপর অবস্থিত যে কোনো বিন্দুতে গড় তীব্রতা I অ্যাভারেজ। ওকে, পূর্ণ চক্রে দেখব। তাহলে ইন্টিগ্রেশন 0 to 2 পাই I d5 বাই ইন্টিগ্রেশন 0 to 2 পাই, এটা আমরা ফাই এর রেসপেক্ট করছি d5। এটাকে আমরা গড় তীব্রতা ক্যালকুলেট করে দেখব, গড় মান কি করে পড়ে সেটা আমরা দেখব। তো এটাকে যদি করি তাহলে কত আসছে? 0 to 2 পাই পূর্ণ চক্রে I1 প্লাস I2 প্লাস 2 রুট ওভার I1 I2 cos 5 d5 ডিভাইডেড বাই ইন্টিগ্রেশন 0 to 2 পাই d5। পর্দার যে কোনো বিন্দুতে গড় তীব্রতা বার করছি, তাহলে এটা কত আসছে? I1 I2 গুলো কনস্ট্যান্ট, তাহলে প্রথমটা থেকে এলো I1 into 2 পাই প্লাস I2 into 2 পাই প্লাস 2 I1 I2 পূর্ণ চক্রে cos এর ডেরিভেটিভ ইন্টিগ্রেশন করলে 0 হয় ইনটু 0 বাই 2 পাই। তাহলে এটা চলে এলো I1 প্লাস I2। তাহলে পর্দার যে কোনো বিন্দুতে গড় তীব্রতার মানটা চলে আসছে I1 প্লাস I2। গড় তীব্রতার মান আসছে উৎস দুটির তীব্রতার যোগফলের সমান। মানে পর্দার যে কোনো বিন্দুতে গড় তীব্রতা আসছে, সেটা অন্ধকার বিন্দুই হোক বা আলোক বিন্দুই হোক, যে কোনো বিন্দুতে গড় তীব্রতা আসছে উৎস দুটির তীব্রতার সমষ্টি এবং এটা অবশ্যই কনস্ট্যান্ট। তাহলে এটা কিন্তু ভ্যারিয়েবল নয়, এটা কিন্তু ভ্যারিয়েবল নয়, কারণ পর্দা যে কোনো বিন্দুতে গড় তীব্রতা উৎস দুটির তীব্রতার যোগফলের সমান, এটা ফাই এর উপর নির্ভর করে না। তাহলে কি লিখবো? সুতরাং এক্ষেত্রে শক্তি সংরক্ষণ ঘটে। শক্তি অন্ধকার বিন্দু থেকে উজ্জ্বল বিন্দুতে স্থানান্তরিত হয়। পর্দার উপর অবস্থিত যে কোনো বিন্দুতে গড় তীব্রতা
গড় তীব্রতা উৎস দুটির তীব্রতার সমষ্টির সমান হয় এবং যা ধ্রুবক। অর্থাৎ প্রত্যেকটা বিন্দুতেই গড় তীব্রতার মানটা ধ্রুবক থাকে এবং এর থেকে আমরা কি বলতে পারি, এর থেকে বলতে পারি এখানে অন্ধকার বিন্দু থেকে যে শক্তি নষ্ট হচ্ছে বলা চলে না, অন্ধকার বিন্দু থেকে শক্তিটা স্থানান্তরিত হচ্ছে আলোক বিন্দুতে বা উজ্জ্বল বিন্দুতে, এবং মোট শক্তি যে কোনো বিন্দুতে মোট শক্তি কনস্ট্যান্ট বা ধ্রুবক, যেহেতু তীব্রতা বা প্রাবল্যের মানটা যে কোনো বিন্দুতে গড় নির্ণয় করলে দেখা যাচ্ছে সেটা কিন্তু ফাংশন অফ ফাই থাকছে না, কস ফাইটা চলে যাচ্ছে। পূর্ণচক্রে কস ফাই এর ইন্টিগ্রেট করলে 0 হয়, কস থিটার ইন্টিগ্রেশন পূর্ণচক্রে 0। তো আমরা অল্টারনেটিং কারেন্ট পড়ার সময় বুঝিয়ে দিয়েছিলাম কিভাবে আসছে ইন্টিগ্রেশন করে, তো সেটা আমাদের মনে রাখতে হবে। এবং এটাই হচ্ছে গাণিতিক বিশ্লেষণ। এটা 2 নম্বরের প্রশ্ন হিসাবে থাকে, কোনো বইতেই, খুব কম বইতেই এই গড় তীব্রতার কথা উল্লেখ করা থাকে, কিন্তু ডেরিভেশনটা করা থাকে না। এটা কিন্তু করতেই হবে, তবেই কিন্তু 2 নম্বরের প্রশ্ন হিসাবে আসে। শক্তি সংরক্ষণ ঘটে কিনা দেখাও, তবেই কিন্তু পূর্ণ মানে ফুল মার্কসটা পাওয়া যাবে, পূর্ণ নম্বরটা দেবে তখনই। ঠিক আছে, গড় তীব্রতাটা কনস্ট্যান্ট থাকছে, এটা কোনো বিন্দুর দশা পার্থক্যের ওপর, উৎস দুটির দশা পার্থক্যের উপর নির্ভর করে না, অর্থাৎ এটা একটা কনস্ট্যান্ট, অর্থাৎ গড় তীব্রতা সব জায়গায় সমান। এর থেকে আমরা বলতে পারছি ব্যতিচার প্রক্রিয়ায় অবশ্যই শক্তির সংরক্ষণ নীতি পালিত হচ্ছে। এরপর চলে যাবো আমরা আমাদের পরবর্তী আলোচনার বিষয়, যেটি পরীক্ষাটা আমাদের এখানে পড়তে হবে এবং এখান থেকে বেশ কিছু গাণিতিক বিশ্লেষণ আছে। তো প্রাথমিক পোর্শনটা তোমাদের দেখিয়ে দিলাম। তো ইয়ংয়ের দ্বিরেখচিত্র পরীক্ষাটা কি, তরঙ্গ মুখের বিভাজন দ্বারা দুটি সুসংগত উৎস তৈরি করা হলো এবং সেই দুটো সুসংগত উৎস থেকে যে দুটো আলোক তরঙ্গ অগ্রসর হলো এবং মাধ্যমের কোনো স্থানে উপরিপাতিত হলো, তাদের লব্ধি তীব্রতার কোনো কোনো জায়গায় সর্বোচ্চ মানে গঠনমূলক ব্যতিচার হচ্ছে, কোনো কোনো জায়গায় সর্বনিম্ন। সেটা নির্ভর করছে কিসের উপর, দশা পার্থক্য বা পথ পার্থক্যের উপর, যে দুটো তরঙ্গ ওই নির্দিষ্ট বিন্দুর সাপেক্ষে। ঠিক আছে, এবং সেটা কিভাবে হয় সেটা আমাদের দেখতে হবে। এখানে কিভাবে দুটি আমরা উৎস তৈরি করব সেটাও দেখে নেব, মানে দুটো কোহেরেন্ট সোর্স আমরা কিভাবে পেয়ে যাচ্ছি, মানে তরঙ্গ মুখের বিভাজনের দ্বারা কিভাবে করা হয় সেটাও দেখে নিতে হবে। আচ্ছা, তো প্রথমে চলে আসি, এটা হলো একটা প্রাথমিক উৎস, এসটা হলো প্রাথমিক উৎস। আমরা কি জানি, এখান থেকে উৎস থেকে তরঙ্গ মুখগুলো কেমন হয়, পয়েন্ট সোর্সের ক্ষেত্রে বেরিয়ে আসছে। এবার এখানে যদি একটা আমরা তল কল্পনা করি, তাহলে তরঙ্গ মুখের ওপর দুটো যদি বিন্দু নিই, ছোট একটা অংশ মনে রাখতে হবে, এই যে দুটো পয়েন্ট সোর্স, সেকেন্ডারি ওয়েভলেটস যেখান থেকে সেকেন্ডারি ওয়েভ প্রোপাগেট করবে, এই দুটো সোর্সের মধ্যবর্তী দূরত্ব কিন্তু খুবই ক্ষুদ্র হতে হবে। ঠিক আছে, খুব ক্ষুদ্র হতে হবে, কয়েক মিলিমিটার এরকম ব্যবধানে থাকবে। তো এইটা হলো S1, এখানে পর্দা, তাহলে তরঙ্গ মুখের ওপর, এটা তরঙ্গ মুখ, তরঙ্গ মুখের ওপর দুটো বিন্দু নিয়েছে, একটা হলো S1 একটা S2। এখানে একটা গেল, এখান থেকে একটা গেল, তাহলে এই দুটো হচ্ছে প্রাথমিক উৎস, তাহলে S1 S2 হচ্ছে গৌণ উৎস। তাহলে এখান থেকে আবার বেরোচ্ছে, এইভাবে যাচ্ছে তরঙ্গ মুখগুলো। পর্দাটা আমি পরে বসাচ্ছি, পর্দাটা এর উপর বসিয়ে দেবো। তাহলে এটা হলো S1 থেকে যেগুলো বেরোলো। এবার S2 থেকে যেগুলো বেরোচ্ছে,
এত তরঙ্গ বেরোচ্ছে, পেনের কালি শেষ হয়ে গেছে। যাই হোক, এটা দিয়ে দেখাই। তরঙ্গ মুখ আঁকতে আঁকতে পেনের কালি শেষ করে ফেলেছি। এইভাবে যাচ্ছে, মেঘে চলে যেতে পারে, ছবিটা বুঝে নিতে হবে। এবার এদের এই যে দুটো তরঙ্গ উপরিপাতন হচ্ছে আমরা দেখতে পাচ্ছি, এখানে যদি একটা পর্দা বসিয়ে দিই, পর্দা বসিয়ে দিলাম, এই পার্টটা যেতে পারছে না, মুছে দিলাম। তাহলে এই যে দুটো তরঙ্গ একটার সঙ্গে একটা মিশে যাচ্ছে, এখানে তো কয়েকটা দেখিয়েছি, অসংখ্য তরঙ্গ মুখ হতে পারে। তো তারা যে মিশছে, তার যে সেন্টার হবে একদম কেন্দ্র, তার ফলে যে লব্ধি তরঙ্গের সৃষ্টি হচ্ছে সেটা কেমন হবে, কেন্দ্রটা উজ্জ্বল আমরা শিখেছি। একটু আঁকা যাক। মোটামুটি বোঝা গেলেই হলো, সেইভাবে আঁকছে। এখানগুলো হচ্ছে ডার্ক, ডার্ক পার্টগুলো দেখাচ্ছি। তাহলে পর্দায় যেটা দেখতে পাবো সেটাই আমরা এঁকে দেওয়ার চেষ্টা করছি। লব্ধি তরঙ্গগুলোর এই যে দশা, যেখানগুলো আমরা ডার্ক করে দিচ্ছি সেগুলো অন্ধকার বিন্দু। পিওরলি ডার্ক যদি ধরি, দুখানা সোর্সকে বিস্তারটা একই ধরে নিই, তাহলে ওখানগুলো হচ্ছে ধ্বংসাত্মক ব্যতিচার। আর তাহলে এটা হলো কেন্দ্রীয় উজ্জ্বল, সিটা কেন্দ্রীয় উজ্জ্বল, এটা প্রথম অন্ধকার, প্রথম উজ্জ্বল। এটা দ্বিতীয় উজ্জ্বল, দু সাইডেই থাকবে। এটা হলো কেন্দ্রীয় উজ্জ্বল, কেন্দ্রীয় উজ্জ্বল পটি। ফ্রিঞ্জ, এই সিস্টেমটাকে বলা হচ্ছে পটি বা ফ্রিঞ্জ। সিমিলারলি এই মাঝখানেটা হলো প্রথম অন্ধকার, দ্বিতীয় অন্ধকার। এটা হলো প্রথম, লিখছি না এখানে, এদিকে লিখি। এটা হলো এদিকে প্রথম অন্ধকার, এটা প্রথম, এটা দ্বিতীয়, তৃতীয় অন্ধকারগুলো দেখতে পাচ্ছি। এটা 1, এটা 2, 3, 4, এদিকে প্রথম অন্ধকার, দ্বিতীয় অন্ধকার, এদিকে প্রথম উজ্জ্বল আছে, দ্বিতীয়, তৃতীয়, এইভাবে চলবে দ্বিতীয় উজ্জ্বল। তো জিনিসটা এভাবে আমরা পেতে থাকবো। তো এখানে তাহলে সোর্স যে দুটো হচ্ছে সেই দুটো কিন্তু একটাই ওয়েভ ফ্রন্টের উপর আছে। তার মানে আমরা যদি ছবিটাকে আরো সহজভাবে রাখি, এই হলো আমাদের দুটো সোর্স। এইখানে হচ্ছে ঠিক মেইন পজিশনে আছে S, এটা S1, এটা S2, ঠিক মেইন পজিশনে। তাহলে এখানে যে তৈরি হবে সেটা হলো সেন্টার, কেন্দ্রীয় উজ্জ্বল পটি। ঠিক আছে, তাহলে এখান থেকে একটা, তার আগে এখানে যদি মিট করে, দুটোর মধ্যে পথ পার্থক্য হবে 0 বা দশা পার্থক্য হবে 0। তাহলে যেখানে দশা পার্থক্য যে বিন্দুর সাপেক্ষে সবসময় কেন্দ্রে নাও হতে পারে। যদি এখানে একটা মাধ্যম দিয়ে দিই, যে কোনো দুটোতেই মাধ্যম দিই, তাহলে কিন্তু কেন্দ্রটা পাল্টে যেতে পারে। সেটা আমরা দেখবো, আমাদের আছেও সেটা। তো এইভাবে এখানে কোনো একটা জায়গায় তৈরি হলো কোনো একটা n-তম উজ্জ্বল বিন্দু বা অন্ধকার বিন্দু। এইভাবে আমরা ফ্রিঞ্জ পেয়ে যাব। এবং এই সিস্টেমটাকে বলা হচ্ছে ঝালর, ঝালর, ব্যতিচার ঝালর। এবং একটা ম্যাক্সিমাম থেকে পরবর্তী ম্যাক্সিমাম, এই যে ডিস্টেন্সটা, এটাকে বলা হচ্ছে ঝালর প্রস্থ। বা একটা ম্যাক্সিমাম থেকে পরবর্তী ম্যাক্সিমাম, বা একটা মিনিমাম থেকে পরবর্তী মিনিমাম, এই দূরত্বটাকে বলা হচ্ছে ঝালর প্রস্থ। এটা মনে রাখতে হবে। ঝালর প্রস্থ মানে কি, আমাদের খুব গুরুত্বপূর্ণ। এটাকে আমরা লিখবো হচ্ছে বিটা দিয়ে। ফ্রিঞ্জ উইথ, ফ্রিঞ্জ উইথ বা ব্যতিচার ঝালর যে প্রস্থ মানে কি, একটা উজ্জ্বল বিন্দু থেকে পরবর্তী উজ্জ্বল বিন্দু
একটি উজ্জ্বল বিন্দু থেকে পরবর্তী উজ্জ্বল বিন্দুর ব্যবধান বা একটি অন্ধকার বিন্দু থেকে মানে ফার্স্ট থেকে সেকেন্ড মানে এই যে গ্যাপটা মানে এইটা মানে যদি ভাবি এটা সেন্টার, এটা ফার্স্ট, সেকেন্ড, থার্ড, এগুলো ম্যাক্সিমাম যদি বলি তাহলে এই গ্যাপটা হচ্ছে ঝালর প্রস্থ। আমি আরেকবার ছবিটা আঁকছি এবং একটি অন্ধকার বিন্দু থেকে পরবর্তী অন্ধকার বিন্দু ব্যবধান। এটাকেই আমরা বলবো ঝালর প্রস্থ এবং এর রাশিমালা যেটা হয় সেটা হচ্ছে ল্যামডা স্মল ডি বাই ক্যাপিটাল ডি, না ল্যামডা ক্যাপিটাল ডি বাই স্মল ডি। ঠিক আছে, এর একটা সূত্র আসে, তো সূত্রটা আমরা প্রমাণ করব অবশ্যই। ল্যামডা ক্যাপিটাল ডি বাই স্মল ডি এটাকে ঝালর প্রস্থ নামে পরিচিত। আর ডিটা কি? ডিটা হচ্ছে ক্যাপিটাল ডিটা হচ্ছে এই যে দুটো এই সোর্স থেকে স্ক্রিনের দূরত্ব, এটা হলো ক্যাপিটাল ডি। আর দুটো সোর্সের যে গ্যাপ, দুটো সুসংগত উৎসের যে গ্যাপ সেটা হলো স্মল ডি। মনে রাখতে হবে এই স্মল ডিটা মাছ লেস দ্যান ক্যাপিটাল ডি। এটা যদি মিটারে হয় এটা হবে হয়তো মিলিমিটারে, কয়েক দশমিকে মিলিমিটার, মিলিমিটারের থেকেও ছোট, খুব সূক্ষ্ম দুটোর মধ্যে গ্যাপ থাকবে। ঠিক আছে, এই হচ্ছে আমাদের ঝালর প্রস্থ। এটা ঝালর প্রস্থটা নির্ণয় আমরা অবশ্যই করব এই ছবির সাহায্যে। তো এই হচ্ছে আমাদের ব্যতিচার, এবং ব্যতিচারে কি করে ঝালর, এটা ইয়ং এর দ্বিরেখচিত্র পরীক্ষা। তো আজকের ক্লাসে আমরা ইয়ং এর দ্বিরেখচিত্র পরীক্ষা আমি কন্টিনিউ করব না, পরের দিন আবার নেক্সট শুধুমাত্র ইয়ংস ডাবল স্লিট এক্সপেরিমেন্ট থেকে যে ক্যালকুলেশন করেছে মানে এই ডেরিভেশন, এখানে মিডিয়াম দিলে কি হবে, এখানে কোন একটা যদি মিডিয়াম দিয়ে দিই তাহলে সেন্টারটা কতটা শিফট করবে, তাহলে সেন্টার কোথায় হবে, যেখানে ফেজ ডিফারেন্স বা পাথ ডিফারেন্সটা 0 হবে সেটা হচ্ছে সেন্টার হবে। এটা আমাদের খেয়াল রাখতে হবে। মানে n = 0 মানে কেন্দ্র কোথায় হবে, যেখানে হচ্ছে যে বিন্দুর সাপেক্ষে আমাদের n = 0 মানে সেন্টার ম্যাক্সিমা কোথায় হবে, যেখানে পথ পার্থক্যটা 0 হবে, সেটার জন্য আমরা এগোবো। যাই হোক, তো সামনের দিনে আমাদের যেটা কাজ সেটা হচ্ছে ঝালর প্রস্থের রাশিমালা নির্ণয় এবং কেন্দ্রীয় উজ্জ্বল কোটির সরণ, এই দুটো ক্যালকুলেশন আমাদের বাকি আছে, তো সেগুলো আমাদের করতে হবে। তো আজকে আমি এটা কন্টিনিউ করছি, খুবই সহজ প্রমাণগুলো। তো সেটা হলেই আমাদের ব্যতিচারের অংশটা প্রায় শেষ, এবং কিছু গাণিতিক সমস্যাও আলোচনা করব, কারণ এখান থেকে এই ঝালর প্রস্থ সংক্রান্ত বইতে যে প্রবলেমগুলো করা থাকে সেগুলো একটুখানি জটিলভাবে করা থাকে, সহজভাবে কিছু করা যায় কিনা এবং এর থেকে কী কী সমস্যা হতে পারে সেগুলো সামনের দিনের ভিডিওগুলোকে তোমাদের বলে দেবো। তো আজকের অংশটা ভালো করে করে নাও এবং কেমন লাগলো অবশ্যই জানাবে, আর ভালো করে বুঝে নেবে, কোনো সমস্যা হলে কমেন্টে জানাবে। আজকে এখানেই শেষ করছি, পরবর্তী দিন ব্যতিচারের অবশিষ্ট অংশ নিয়ে ফিরে আসবো। সবাই ভালো করে পড়ে নাও তার মধ্যে এবং বিষয়গুলো বুঝে নেওয়ার চেষ্টা করো। আজকে এখানেই শেষ করলাম আলোচনা আজকে।